কর্মচারী থেকে হাজার কোটি টাকার মালিক দিলীপ কুমার ৩ বছরের জন্য হোমিও বোর্ডের চেয়ারম্যান হয়ে আছে ১৬ বছর ধরে। দলের মধ্যে দুর্নীতিবাজদের তালিকা দিন, দুদক তদন্ত করবে বললেন ওবায়দুল কাদের। বেনজিরের সাভানা পার্কের দায়িত্ব নিল জেলা প্রশাসন। কক্সবাজারে থামছে না অপহরণ, এবার নাফ নদীতে কাঁকড়া শিকারে গিয়ে নিখোঁজ 2 যুবক। রোহিঙ্গা সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযোগ পরিবারের। তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে আগামীকাল শপথ নেবেন নরেন্দ্র মোদী। যোগ দিতে দিল্লি গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং নাটকীয় জয়ে বিশ্বকাপের সূচনা বাংলাদেশের। শ্রীলঙ্কার বিপক্ষে 2 উইকেটের জয় টাইগারদের। রিশাদ মুস্তাফিজ দুর্দান্ত বোলিং। দেখছিলেন শিরোনাম সংবাদ, দুপুরের সঙ্গে আছি আমি লিনি আফরোজ। এবারে বিস্তারিত। চতুর্থ শ্রেণীর কর্মচারী থেকে 15 বছরে প্রায় 1000 কোটি টাকার মালিক ডক্টর দিলীপ কুমার রায়। হোমিও মেডিকেলে কলেজের সামান্য চিকিৎসক থেকে রাজনীতির জাদুর ছোঁয়ায় হয়েছেন বাংলাদেশ হোমিও বোর্ডের চেয়ারম্যান। রাজনীতিকে সিদ্ধ হস্তে ব্যবহার করে রেকর্ড 5 বারে 15 বছর আঁকড়ে রাখেন হোমিও বোর্ডের চেয়ারম্যান পদ। বোর্ডে দুর্নীতি করতে নীতিকে পাল্টে অনিয়মকেই তার নিয়মে পরিণত করেছেন। ছাপোষা হোমিও চিকিৎসক থেকে রাজনীতির বড় নেতা, স্বর্ণ ও ডায়মন্ড, ইট ভাটা, খাদ্য, ওষুধের অ্যাক্সেসরিজ ব্যবসায়ী এখন দিলীপ কুমার রায়। অনুসন্ধানে আজ প্রথম পর্ব, বিস্তারিত জানাচ্ছেন ফখরুল ইসলাম। ডাক্তার দিলীপ কুমার রায় প্রতিষ্ঠিত স্বর্ণ ও হীরে ব্যবসায়ী। কারখানা গড়ে ব্যবসার প্রসার ঘটিয়েছেন খাদ্য, ওষুধ ও ওষুধের অ্যাক্সেসরিজ খাতেও। ফরিদপুর বোয়ালমারীর ধোপা পরিবারের সন্তান দিলীপ কুমার 80-র দশকে এই হোমিওপ্যাথি মেডিকেল কলেজে ছিলেন চতুর্থ শ্রেণীর কর্মচারী। পাশাপাশি হাঁটেন রাজনীতিতে এক নেতার অনুসারী হয়ে। এরপর দিলীপ কুমারের উত্থান যত না আকাশচুম্বী ততই রহস্যে ঘেরা। জয়কালী মন্দির এলাকার এই কলেজে হোমিওপ্যাথিতে 3 বছরের ডিপ্লোমা করেই হয়ে যান ডাক্তার দিলীপ কুমার। কলেজটিতে নথিভুক্ত হন আউটডোর চিকিৎসক ওপিডি হিসেবে। সেই সময়ের সাক্ষী কলেজটির তৎকালীন ভিপি, জিএস ও হোমিওর পরিচিত জনরা। কেয়ারটেকার হিসাবে কলেজে জয়েন করেন, এটা 82 থেকে। তারপরে 83-তে আইসা ওইখানে ওপিডিতে জয়েন করেন। তারপরে এক সময় উনি আরএমও হয়ে যান। এর কিছুদিন পরেই আবার হোমিওপ্যাথিক বোর্ডের চেয়ারম্যান করা হয়। হোমিওপ্যাথি সমাজের ম্যাক্সিমাম ক্ষুব্ধ। তিনি প্রথম পর্যায়ে বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের সেই জায়গায় কেয়ারটেকার হিসেবে তিনি চাকরি নিয়েছেন। তিনি তার পদ পদবি এবং রাজনৈতিক পরিচয় দিয়ে তিনি হোমিওপ্যাথিক বোর্ডের চেয়ারম্যান হয়েছেন। কলেজে ইনডোর চিকিৎসা ব্যবস্থা না থাকলেও ডাক্তার দিলীপ কুমার রায় রাজনৈতিক প্রভাবে হয়ে যান হোমিও জগতের একমাত্র আবাসিক চিকিৎসক আরএমও। এরপর 2009 সালে দিলীপ কুমার হোমিও চিকিৎসক থেকে হয়ে যান বাংলাদেশ হোমিও বোর্ডেরই চেয়ারম্যান। আর কে সরায় তাকে? 3 বছর মেয়াদী বোর্ডে দিলীপ কুমার রায় গুনে গুনে 5 দফায় 15 বছর থেকে যান চেয়ারম্যানের পদে। অর্থের উত্থান নাকি এখান থেকেই শুরু। বোর্ডের যে বড় বড় যে নিয়োগগুলো হয়েছে, বোর্ড রিলেটেড যারা বোর্ডের, বিশেষ করে বোর্ড অফিস এবং বিভিন্ন কলেজে যারা নিয়োগ দেয়, এবং প্রত্যেকটা নিয়োগে থেকেই কেন দিয়েছে এটা আমরা হয়তো অবুঝার ইয়ে নেই, কারণ বড় অঙ্কের অর্থ লেনদেনের মাধ্যমে হয়। বাবা ধোপা ছিলেন, ওনার দাদা ধোপা ছিলেন। শুনছি স্বর্ণের দোকানের, ঠিক আছে, ওনার বড় ব্যবসা আছে। আবার এই যে ভাটা এবং ইন্ডিয়াতে 4-5টা বাড়ি করছে। উনি যে এত টাকার মালিক কিভাবে? 2009 সালে বোর্ড চেয়ারম্যান হলে শূন্য থেকে ফুলে ফেঁপে বাড়তে থাকে ডাক্তার দিলীপ কুমার রায়ের সম্পদ। রাজধানীর বাইতুল মোকারমে প্রায় কোটি টাকা মূল্যের 2টি দোকান কিনে গড়েন ব্যয়বহুল বিলাসী ব্যবসা গ্রামীণ জুয়েলার্স। এই মার্কেটেই গড়েন বিশাল ডায়মন্ডের শোরুম। এছাড়া বসুন্ধরা সিটি শপিং মল ও নিউ মার্কেটেও প্রায় কোটি টাকা মূল্যের 2টি দোকান কিনে গ্রামীণ জুয়েলার্স ও ডায়মন্ডের ব্যবসার প্রসার ঘটান। এইসব দোকানের প্রতিটিতেই নাকি রয়েছে 20 কোটি টাকার বেশি স্বর্ণ ও ডায়মন্ডের মজুদ। রাজধানীর মাতুয়েলে দিলীপ রায় প্রথম ব্যবসা হিসেবে প্রতিষ্ঠা করেন গ্রামীণ ফুডের এই বিশাল কারখানা। পরে মতিঝিল, বাইতুল মোকারম ও সদরঘাট সহ রাজধানীতে 4টি দোকান কিনে গড়েন গ্রামীণ ফুডের শোরুমও। ছাপোষা হোমিও ডাক্তার থেকে দিলীপ কুমার রায় এখন ইট ভাটা ব্যবসায়ীও। নিজ এলাকা ফরিদপুর বোয়ালমারী 87 এলাকা আছে গোল্ডেন ব্রিক্স নামে একটি অটো ব্রিক্স কারখানা ও সাধারণ ইট ভাটা। 13 সেগুন বাগিচার রূপায়ণ লোটাস টাওয়ারে রয়েছে তার 2টি ফ্ল্যাট। শান্তিনগরের স্কাই ভিউ পার্ক সিটি টাওয়ারে মেয়ের নামে কেনেন আরও একটি ফ্ল্যাট। শুধু তাই নয়, পূর্বাচলে কয়েক কোটি টাকায় কেনেন আরও 5 কাঠার প্লট। রাজধানীর জয়কালী মন্দির এলাকায় দিলীপ কুমার রায় গড়ে তোলেন রায় হোমিওপ্যাথির হোলসেল ব্যবসা। ফরিদপুরে কাজী হারুন শপিং কমপ্লেক্সে রয়েছে তার আরও 2টি ফ্ল্যাট। এছাড়া নামে বেনামে রয়েছে তার বেশ কয়েকটি বিলাসবহুল গাড়ি। ধরেন আমার সেই
স্বর্ণের ব্যবসা, দুজনের প্লেয়ার নিয়ে চলে গেছে, কানাডায় থাকে। ওই মধ্যম গ্রাম আর কি, ওইখানে বাইটারি করছে। এতেই ক্ষান্ত নন দিলীপ কুমার রায়। হোমিও বোর্ডের চেয়ারম্যান হয়েই নিজ এলাকা ফরিদপুরের বোয়ালমারীতে গড়েন ডাক্তার দিলীপ কুমার রায় হোমিও মেডিকেল কলেজ। বোর্ড চেয়ারম্যানের ক্ষমতার অপব্যবহার করে ডাক্তার দিলীপ তার কলেজের নামে নেন 4 দফায় 1 কোটি টাকার বেশি অনুদান, যেখানে সারা দেশে হোমিও কলেজগুলো অর্থাভাবে জর্জরিত। দিলীপ রায় মানিকগঞ্জে গড়েন ওষুধের অ্যাক্সেসরিজের কারখানা। এছাড়া ফরিদপুর বোয়ালমারীর ধুলপুকুরিয়ায় নামে বেনামে কেনেন কয়েকশো একর সম্পত্তি। ফরিদপুরে নিজ গ্রামেও করেছেন বিলাসবহুল বাড়ি। কথিত আছে দিলীপ রায় কানাডা ও পাশের দেশ কলকাতার মধ্যম গ্রামেও বাড়ি কেনেন। হোমিওপ্যাথি বোর্ড ভেঙে হোমিও শিক্ষা ও চিকিৎসা কাউন্সিল গঠিত হলে ডাক্তার দিলীপ রায় এখন তার নির্বাহী চেয়ারম্যান। যুগ আসে যায়, হোমিও জগতে যেন দিলীপ রায়ের যোগের ক্ষয় নেই। অভিযোগ আছে হোমিও বোর্ডে 27টি নতুন কলেজের অনুমোদন দিয়ে শিক্ষক কর্মচারী নিয়োগ বদলি বাণিজ্যের সবকিছু একচ্ছত্র নিয়ন্ত্রণ করেন। আর এখান থেকেই নাকি শত শত কোটি টাকা হাতিয়ে অর্থবিত্তের কুমির বনে গেছেন ডাক্তার দিলীপ রায়। চতুর্থ শ্রেণীর কর্মচারী থেকে হোমিও ডাক্তার দিলীপ রায় শুধু হোমিও বোর্ড চেয়ারম্যানই নন, তিনি ছিলেন জুয়েলারি মালিকদের সংগঠন বাজুসের সাবেক সভাপতি, ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ঢাকা মহানগর দক্ষিণের সহসভাপতি, একই সঙ্গে বাইতুল মোকাররম দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক। সব দিকে সমানতালে আধিপত্য বিস্তারে পারদর্শী দিলীপ রায়ের এত সব বিত্ত বৈভব আর অনিয়মের রসদ নাকি তার রাজনৈতিক প্রভাব। এত সব অভিযোগের বিষয় জানতে গেলে ডাক্তার দিলীপ রায় কিছুটা স্বীকারও করে নেন। কলেজে চতুর্থ শ্রেণীতে চাকরিতে এইটাও মিথ্যা, আমি মেডিকেল অফিসার হিসেবে ঢুকছি। আমার দুর্নীতি কোথায়? হোমিওপ্যাথি বোর্ডের বাজেট হলো 4 কোটি টাকা। তো যদি টাকা নিয়ে নিয়োগ দেয় আর মাগনা দেয়, মেধায় দেয়, এটা তো ডিসি দেবে, আমি নিয়োগ করতাম না। তো ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান জানান, দুর্নীতির আশ্রয়ে এমন অর্থবিত্তের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খতিয়ে দেখা উচিত। এই ধরনের উত্থানটা ঘটেছে, বিশেষ করে রাজনৈতিক প্রভাব, দলীয় রাজনৈতিক প্রভাব এখানে একটা মুখ্য ভূমিকা পালন করেছে। পুরো প্রাতিষ্ঠানিক প্রক্রিয়াকে এক ধরনের জিম্মি করে এই ঘটনাগুলো ঘটেছে। এবং এই ক্ষেত্রে যেহেতু রাজনৈতিক দলীয় রাজনৈতিক প্রভাবের একটা সুনির্দিষ্ট তথ্য আছে, সেই কারণেই দুদক এটা এভাবে বিষয়টি নিয়ে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করতে ব্যর্থ হয়েছে কিনা, ঘাটতি সৃষ্টি করেছে কিনা, সেটাও কিন্তু দুদকেরও এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য দায়বদ্ধ বলে আমরা মনে করি। রাজনৈতিক পরিচয়ে কোনো দুর্নীতি হলে সেই বিষয়টিও নজরে আনার তাগিদ দেন ডক্টর ইফতেখারুজ্জামান। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। আওয়ামী লীগের ভিতরে কেউ দুর্নীতি করলে তার তালিকা চাইলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুদক দিয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানান। দুপুরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, সিপিডি সুজন বিএনপি সুর মিলিয়ে কথা বলছেন। তৌফিক মাহমুদ মোনার রিপোর্ট। বৃহস্পতিবার জাতীয় সংসদে 2024-25 অর্থ বছরে 7,97,000 কোটি টাকার বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। স্বাধীন বাংলাদেশের 53তম এবং আওয়ামী লীগ সরকারের 25তম বাজেট এটি। বাজেট উত্থাপনের একদিন পর বঙ্গবন্ধু এভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন। অর্থনৈতিক সংকটকালে এই বাজেটকে গণমুখী ও বাস্তবসম্মতে আখ্যা দিয়ে ওবায়দুল কাদের বলেন, সিপিডি এখন বিএনপির সুরে কথা বলছে। সিপিডি কি বললো, টিআইবি কি বললো, সুজন কি বললো, এসব নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। ওরা সবাই বিএনপি সুর মিলিয়ে কথা বলে, কথার সাথে যাদের বাস্তবে কর্মকাণ্ডের কোনো মিল নেই। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দলের ভেতরের দুর্নীতিবাজদের তালিকা পেলে দুদকের মাধ্যমে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। আপনারা যে যাদেরকে দুর্নীতিবাজ ভাবছে তালিকাটা দেন, আমরা দুদককে বলবো তদন্ত। বাজেট বাস্তবায়ন চ্যালেঞ্জ রয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের জানান, এরই মধ্যে বাজেট বাস্তবায়নে কাজ শুরু করেছে সরকার। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। বঙ্গবন্ধুর হত্যাকারী মোসলেউদ্দিনের সন্তানদের দেখানো পথে হেঁটেছেন সাবেক সেনাপ্রধানের ভাই সহ আইজিপি বেনজির আহমেদ। অপকর্ম থেকে পার পেতে প্রত্যেকেই পাসপোর্ট জালিয়াতির মতো পথ বেছে নিয়েছেন। বিশ্লেষকরা বলছেন, কয়েকজন ব্যক্তির এমন কর্মে পাসপোর্ট অবনমন হলে ভুগতে হবে পুরো দেশবাসীকে। বিস্তারিত নূপুর মাহমুদের রিপোর্টে।
2020 সালে র্যাবের মহাপরিচালক থাকাকালীন পাসপোর্টে নবায়ন করেন বেনজির আহমেদ। সে সময় পেশা লুকিয়ে লিখেন প্রাইভেট জব আর ঠিকানাও দেন ভুল। সাবেক আইজির আগে একই পথে পাসপোর্টে নিজের নাম সহ পিতামাতার নাম পর্যন্ত পরিবর্তন করেন সাবেক সেনাপ্রধানের দুই ভাই হারিস ও জোসেফ। বিস্ময়কর তথ্য, বঙ্গবন্ধুর হত্যাকারীর সন্তানরাও জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টে পরিবর্তন করেছেন বাবার নাম, যা উঠে এসেছে খোদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নথিতে। জালিয়াতির পুরো প্রক্রিয়ায় নির্বাচন কমিশন ও পাসপোর্ট অধিদপ্তরের অসাধু কর্মকর্তারা জড়িয়েছেন কোনো না কোনো পর্যায়ে। টিআইবি বলছেন এসব পাসপোর্টে একাধিকবার দেশ ভ্রমণে কোনো বাধার সম্মুখীন না হওয়া সেটাই প্রমাণ করে। তারা যেভাবে অনিয়মগুলো সংগঠিত করেছেন, ব্যাপক অন্যান্য বড় ধরনের দুর্নীতির পাশাপাশি এই যে জালিয়াতিমূলক পাসপোর্ট জালিয়াতি দুইটি ক্ষেত্রেই এটি কিন্তু সেই দৃষ্টান্ততেই প্রমাণ করে যে আসলে আমাদের রাজনৈতিক দুর্বৃত্তায়নের ফলে এক ধরনের ফ্র্যাঙ্কেনস্টাইন ক্রিয়েট হয়ে গেছে, যে ফ্র্যাঙ্কেনস্টাইন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। বাইরে চলে গিয়ে অবারিতভাবে ক্ষমতা ব্যবহার করে, জবাবদিহিনভাবে ক্ষমতা ব্যবহার করে নিজেরা বিভিন্ন প্রকারের সুবিধা অর্জন করে রয়েছেন। তারা বলছেন জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় প্রশ্নবিদ্ধ হচ্ছেন ঊর্ধ্বতনরাও। বহু ব্যক্তির সংশ্লিষ্টতা, এক ধরনের যোগসাজশ এবং সুরক্ষা সংগঠিত হয়েছে। কাজেই এটি শুধুমাত্র যিনি সরাসরি দায়ী তাকে তার বিচারের পাশাপাশি যারা এর সাথে সহযোগিতা করেছেন, অংশীদারিত্ব করেছেন, যোগসাজশ করেছেন, সুরক্ষা দিয়েছেন এবং সুযোগ তৈরি করে দিয়েছেন, তাদের সকলকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। বেনজির আহমেদ কখনোই ভাবেন নাই হয়তো তার এই দুর্নীতি বা এই ধরনের অপকর্ম প্রচার হবে। এটি একটা সময় গিয়ে প্রচার হবে, তখন যিনি অপরাধ করেছেন তাকে তো দায় নিতেই হবে। যে প্রতিষ্ঠান তাকে এই অপকর্মে সহযোগিতা করেছে সেই প্রতিষ্ঠানেরও কিন্তু দায় রয়েছে। পাশাপাশি সরকার বা অথবা যারা তাকে এই সহযোগিতার বা এই ধরনের বলা যেতে পারে বড় ধরনের অপকর্ম করার সুযোগ তৈরি করে দিয়েছেন, দায় কিন্তু কোনো না কোনোভাবে তাদের উপরেও বার্তায়। এনআইডি ও পাসপোর্ট জালিয়াতির মাধ্যমে অভিযুক্তদের সবাই এখন অবস্থান করছে বিদেশে। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। গোপালগঞ্জের সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কে রিসিভার নিয়োগ করে নিয়ন্ত্রণ গ্রহণ করেছে জেলা প্রশাসন। শুক্রবার রাত 10:30টায় পার্কের প্রধান ফটকের পাশে মাইকিং করে গোপালগঞ্জের জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশন দুদক যৌথভাবে এই ঘোষণা দেন। এর ফলে শনিবার থেকে সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কের কর্তৃত্ব গ্রহণ করল জেলা প্রশাসন। গোপালগঞ্জ থেকে সলিল বিশ্বাসের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন জুবাইর আজিম। সাবেক আইজিপি বেনজির আহমেদ নামে বেনামে তৈরি করেছেন সম্পদের পাহাড়। দিন যত গড়াচ্ছে বেরিয়ে আসছে সব অবৈধ সম্পদের তথ্য প্রমাণ। কোথায় নেই সাবেক এই আইজিপির সম্পদ? এখন পর্যন্ত পাওয়া তথ্যে দেশের 10 জেলায় মিলেছে 2385 বিঘা জমি। তার এসব অবৈধ সম্পদের অনুসন্ধানে নামে দুর্নীতি দমন কমিশন দুদক। তাদের আবেদনে বেনজির আহমেদের সকল সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ দেন আদালত। তলব করা হয় দুদকেও। এরপরই গণমাধ্যমে ছড়িয়ে পড়ে তার দেশ ছাড়ার খবর। এবার গোপালগঞ্জের সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কের রিসিভার নিয়োগ করে নিয়ন্ত্রণ গ্রহণ করে জেলা প্রশাসন। শুক্রবার রাত 10:30টার দিকে পার্কের প্রধান ফটকের পাশে মাইকিং করে গোপালগঞ্জ জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশন দুদক যৌথভাবে এই ঘোষণা দেয়। এর ফলে শনিবার থেকে সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কের কর্তৃত্ব গ্রহণ করল জেলা প্রশাসন। গেল কয়েক মাস ধরেই বেনজির আহমেদের অবৈধ সম্পদ নিয়ে একাধিক সংবাদ প্রচার করে আসছে বিভিন্ন গণমাধ্যম। জুবাইর রাজিন, নিউজ ডেস্ক, দেশ টিভি। কক্সবাজারে কিছুতেই থামছে না অপহরণের ঘটনা। এবার টেকনাফের নাফ নদীতে কাঁকড়া শিকারে গিয়ে দীর্ঘ 22 দিনেও সন্ধান মেলেনি 2 চাকমা যুবকের। সীমান্তে সংশ্লিষ্ট সকল প্রশাসনিক দপ্তরে জানানো হলেও মেলেনি কোনো সুরাহা। পরিবারের দাবি রোহিঙ্গা সন্ত্রাসীরা ধরে নিয়ে গেছে যুবকদের। এদিকে একের পর এক অপহরণে আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মাঝে। পাহাড়ি এলাকাগুলোর পাশাপাশি নতুন আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে সীমান্ত এলাকাগুলো। কক্সবাজার থেকে সৌরভ দেবের রিপোর্ট। কোলে 1 বছরের শিশু দীর্ঘ 22 দিন ধরে নিখোঁজ স্বামীকে ফিরে পাওয়ার দাবিতে কাঁদছেন চিংমালা। গেল 16 মে টেকনাফের নাফ নদীর সীমান্তে কাঁকড়া শিকারে গিয়ে আর ফিরে আসেনি চিংমালার স্বামী কেমন্ত এ তংচঙ্গা।
একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির নিখোঁজে হতাশা ভর করেছে চাকমা পরিবারটির মাঝে। শুধু চিংমালার স্বামী নয়, সেদিন নিখোঁজ হন ছয়লামং চাকমা নামে আরেক যুবক। তার সন্ধানও মেলেনি এখনো। নাতানা গেলাম মাঝে দিলাম তো থানার মাঝে তারা উল্লন করলো তো এরে চাইনা বাউনি হেরে গেলাম এরে উল্লন নগরে রেব হেরে গেলাম উল্লন নগরে কোনো মিকা বিচার নপাইলাম দাদা কোনো মিকা যখন বিচার নপাই আর ফুয়া আই ফাইফান করি অনত তোয়াই যা পড়ব। নিখোঁজ দুই যুবককে ফিরে পেতে সংবাদ সম্মেলন করেছে আদিবাসী বৌদ্ধ সম্প্রদায় ও কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদ। সংগঠনগুলোর নেতাদের দাবি, রোহিঙ্গা সন্ত্রাসী গোষ্ঠী চাকমা যুবকদের অপহরণ করেছে। এগুলো আমাদের নাব নদীতে রোহিঙ্গা সন্ত্রাসীগুলো আশ্রয় নিয়েছে। আমাদের সবচেয়ে সন্দেহ হলো আমরা এই রোহিঙ্গা সন্ত্রাসী যারা আছে আমাদের বর্ডারের মধ্যে আমরা তাদের সন্দেহ করতেছি। কার্যকর পদক্ষেপ যাতে রাষ্ট্র গ্রহণ করে, সরকার গ্রহণ করে, আমরা সেটার জন্য আমরা আবেদন জানাচ্ছি এবং জোর দাবি জানাচ্ছি। নিখোঁজ পরিবারের দাবি, ঘটনার পর সংশ্লিষ্ট সকল প্রশাসনকে জানানোর পরেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাও চাকমা যুবকদের উদ্ধারে এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপের কথা জানাতে পারেনি। বিষয়টা হচ্ছে তারা এসে একটা অভিযোগ দিয়ে গেছে, পরবর্তীতে তাদেরকে ডাকা হয়েছিল। হ্যাঁ, ওরা আর আসে নাই, তাদের বক্তব্যটা শোনার বা তাদের থেকে জিজ্ঞাসাবাদ করার কোনো সুযোগ পাই নাই। তাদেরকে আসলে বিষয়টা কি, তবে যেটা শুনছি তারা হচ্ছে মায়ানমার আসা যাওয়া করে এবং মায়ানমার সীমান্তে গিয়ে তারা কাঁকড়া সংগ্রহ করে, এই জাতীয় একটা বিষয় শুনছি। আজকে আমাকে আরো ফোন করছে সংবাদ সম্মেলনের বিষয়টা, আমরা বিষয়টা দেখতেছি। উখিয়া টেকনাফের পাহাড়ি এলাকাগুলোর পাশাপাশি এখন নতুন করে নাফ নদী ও অন্যান্য সীমান্ত এলাকা দিয়ে বেড়েছে অপহরণের ঘটনা। এতে উদ্বিগ্ন স্থানীয়রা। সৌরভ দেব, দেশ টিভি, কক্সবাজার। এবারে অন্যান্য প্রসঙ্গ। টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে কাল শপথ নেবেন নরেন্দ্র মোদী। চলছে শপথ গ্রহণ অনুষ্ঠানের শেষ মুহূর্তের প্রস্তুতি। রোববারের অভিষেক আয়োজনে আমন্ত্রণ জানানো হয়েছে প্রতিবেশী দেশগুলোর রাষ্ট্র ও সরকার প্রধানকে। এরই মধ্যে শপথ গ্রহণে অংশ নিতে দেশটিতে আসতে শুরু করেছেন বিশ্ব নেতারা। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে, নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দহাল, ভুটানের প্রধানমন্ত্রী তেশরিং তোবগে সহ 7 দেশের রাষ্ট্রপ্রধান থাকছেন এই শপথ অনুষ্ঠানে। সংবাদ দুপুরে আরো থাকছে। তীব্র গ্যাস সংকট, সিএনজি স্টেশনে যানবাহনের দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা, অপেক্ষমান গাড়ির ভিড়ে সড়কে যানজট। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে দিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় বেলা 11:51 দিল্লি বিমানবন্দরে পৌঁছায় প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান। এর আগে শনিবার সকাল 10:15 নয়াদিল্লির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ ছাড়েন প্রধানমন্ত্রী। কাল টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদী। সফরে দুই প্রধানমন্ত্রীর মধ্যে একান্ত বৈঠকও অনুষ্ঠিত হবে। শেখ হাসিনা নয়াদিল্লিতে বিভিন্ন অনুষ্ঠানে যোগদান ও আনুষ্ঠানিক কর্মসূচিতে অংশ নেবেন। এরপর নয়াদিল্লির স্থানীয় সময় সোমবার বিকেল 5টায় পালাম এয়ারফোর্স স্টেশনে পৌঁছাবেন। বাংলাদেশ সময় রাত 8টায় তার ঢাকা পৌঁছানোর কথা রয়েছে। এবার মিনস্টার গুগল টিভি টি20 বিশ্বকাপ প্রসঙ্গ। জয় দিয়ে টি20 বিশ্বকাপ শুরু করলো বাংলাদেশ। রোমাঞ্চকর লড়াইয়ে শ্রীলঙ্কাকে 2 উইকেটে হারালো টাইগাররা। রিশাদ, মুস্তাফিজ, তাসকিনের দুর্দান্ত বোলিংয়ে শ্রীলঙ্কাকে 124 রানে আটকে রাখে বাংলাদেশ। জবাব দিতে নেমে ফের ব্যর্থ টাইগার টপ অর্ডার। লিটন হৃদয় জয়ের পথ দেখালো, শেষ দিকে দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়ে শান্তর দল। আবারও সেই চাপ সামাল দিয়ে দলকে জয় এনে দেন মাহমুদুল্লাহ। বিস্তারিত জুবাইর রাজিনের রিপোর্টে।
দীর্ঘদিন ধরেই রাজধানীতে চলছে গ্যাস সংকট। গেল কয়েকদিনে বাসাবাড়ি সহ সিএনজি স্টেশনগুলোতে চলছে গ্যাসের জন্য হাহাকার। চাপ কম থাকায় ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও মিলছে না গ্যাস। অপেক্ষমান গাড়ির দীর্ঘ লাইন সড়কে সৃষ্টি করছে যানজট, বাড়ছে সাধারণ মানুষের ভোগান্তি। বিস্তারিত আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্টে। দেশজুড়ে চলা তীব্র গ্যাস সংকটের ধাক্কা লেগেছে সিএনজি স্টেশনগুলোতেও। চাপ কম থাকায় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না চাহিদা মতো গ্যাস। এতে বেকায়দায় চালকরা। আমার দরকার হলে যখন যদি উৎপাদন করতে পারতাছি না আরো বাড়াই দেয়, বাংলাদেশের টাকার অভাব আছে। সব পাম্পে এইরকম 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টাও চলে যায় এমন সময়। গাড়ির দীর্ঘ সারি পাম্প ছাড়িয়ে উঠছে সড়কে। এতে বিভিন্ন পয়েন্টে তৈরি হচ্ছে যানজট। চালকদের অভিযোগ, রাস্তায় লাইনে দাঁড়ালে হয়রানি করছে পুলিশ। ভাড়া মারতেছে না, মনে করেন গ্যাস নাই, নিতে পারি না, পুলিশ করে ডিস্টার্ব। সিরিয়াল ধরলে সার্জেন্ট ট্রাফিক পুলিশে আমরা সিরিয়াল দিলে মনে করেন কাগজপাতি আইয়া নিয়ে যায়। শুধু সিএনজি অটোরিকশা চালকই নয়, এই অবস্থা ব্যক্তিগত গাড়ি মালিকদেরও। ভুক্তভোগীরা বলছেন গ্যাস নিতেই পার হয় দিনের বেশিরভাগ সময়। মহাকালীতে প্রচন্ড সিরিয়াল, যার কারণে এই পাম্পে একটু সিরিয়াল কম পাইছি। প্রায় 2 ঘন্টা ধরে ঘুরতেছি আল্লাহ দিলে। পাম্পে 3 ঘন্টা ধরে আর কি ঘুরছি, ঘোরার পরে এই পাম্পে আমি সিরিয়াল দিয়ে 2 ঘন্টা ধরে এখন মানে কেবল লাইন দিলাম আর কি। বেশি অসুবিধায় পড়ছেন ভাড়ায় চালানো গাড়ি চালকরা। প্রয়োজনীয় গ্যাস না পাওয়ায় সামান্য আয়ে পরিবারের মুখে তুলে দিতে পারছেন না খাবার। ডেইলি যদি 6 ঘন্টা 7 ঘন্টা আমার গ্যাস পাম্পে দিতে হয়, তাহলে আমি কাজ করব কখন আর আমি বউ হচ্ছে নিয়ে পালবো কখন? সিএনজি স্টেশন সংশ্লিষ্টরা জানান 1 সপ্তাহ ধরে এই সংকট আরো তীব্র হয়েছে। চাপ না থাকায় দিনের বেশিরভাগ সময়ই বন্ধ রাখতে হচ্ছে পাম্প। ভোর 5টা থেকে আর সন্ধ্যা 6টা পর্যন্ত আমরা ওই গ্যাস সরবরাহ পাচ্ছি না, যার কারণে এই দীর্ঘ লাইন। ভোর থেকে পাম্প বন্ধ, স্টেশনে কোনো গ্যাস নাই। 200 প্রেসার থাকলে ভালো হয় গ্যাসের, এখন প্রেসার আছে 100-120 প্রেসার আছে। বিশেষজ্ঞরা জানান ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত সামিট গ্রুপের FSRU এখনো মেরামত করা সম্ভব হয়নি, যার কারণে এই সংকট। যে জাহাজে গ্যাস এলএনজি আমদানি করে, যে জাহাজে এটা করে, তো সামিটেরটা এখন রিপেয়ারে আছে, এই কারণে একটা বন্ধ হয়ে আছে, এই কারণে গ্যাসের সংকট। আমদানি করা গ্যাসের সরবরাহ বাড়ালে চলমান সংকট কেটে যাবে বলেই মনে করেন এ বিশেষজ্ঞ। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। সংবাদ দুপুরে আরো থাকছে। শিশুদের উপর বর্বর হামলার কারণে ইসরায়েলি সেনাবাহিনীকে কালো তালিকাভুক্ত করল জাতিসংঘ। তীব্র প্রতিক্রিয়া ইসরায়েলের। এক সপ্তাহ পরে পবিত্র ঈদুল আজহা। ঈদের আগেই আরেক দফা বেড়েছে মশলা জাতীয় পণ্যের দাম। বাজেটে চাল, চিনি সহ প্যাকেটজাত গুঁড়া দুধের দাম কমানোর প্রস্তাব থাকলেও কোম্পানিগুলো প্যাকেট ভেদে 20-30 টাকা বাড়িয়ে দিয়েছে দাম। ডিম হালিতে 15 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 55 টাকা দরে। পেঁয়াজও কেজিতে বেড়েছে 25 টাকা। 4 দিনের ব্যবধানে শসা ও টমেটো সহ বেশিরভাগ সবজির দাম বেড়েছে প্রায় দ্বিগুণ। অযৌক্তিক এমন দাম বৃদ্ধিতে আয় ব্যয়ের সমীকরণ মেলাতে না পেরে ক্ষুব্ধ ক্রেতা। বিস্তারিত আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্টে। ঈদের বাকি আর মাত্র 8 দিন। বাজেটে 27টি নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমানোর প্রস্তাব থাকলেও বাজারে তার উল্টো চিত্র। পর্যাপ্ত সরবরাহ থাকলেও ঈদের মৌসুম ঘিরে সেই চিরচেনা ধারায় যাচ্ছে তাই ভাবেই যে যেভাবে পারছেন দাম বাড়াচ্ছেন মুদি পণ্যের। আরেক দফা বেড়েছে মশলা জাতীয় পণ্যের দাম। বাজেটে চাল, চিনি সহ প্যাকেটজাত গুঁড়া দুধের দাম কমানোর প্রস্তাব থাকলেও দোকানিরা অভিযোগ করছেন কোম্পানিগুলো প্যাকেট ভেদে 20-30 টাকা বাড়িয়ে দিয়েছে দাম। গত 1 মাস ধরে যেরকম বিক্রি করতেছি এখন ওই সেম রেটে। আমরা শুনছি যে বাজেটে চিনির দাম নাকি কমাইছে। আমি সকালবেলা মার্কেটে গেছি, ওরা বলতেছে যে বাজেট পাস হয়েছে ওটা আরও 1 মাস হয়তো বা 1.5 মাস পরে কার্যকারী হতে পারে। 3টা কোম্পানি আমাদেরকে বলে গেছে যে বাড়ার সম্ভাবনা আছে। ডিম হালিতে 15 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 55 টাকা দরে। পেঁয়াজও কেজিতে বেড়েছে 25 টাকা। সপ্তাহখানেক আগে 60 টাকা থাকলেও এখন বিক্রি হচ্ছে 85 টাকায়। রুই, পাবদা, কই সহ সামুদ্রিক মাছের দামেও ঊর্ধ্বগতি। মাছের দাম তো অনেক বেশি, সব মাছের দামই আগের থেকে মনে করেন 300-400 টাকার কেজিতে বেশি। 4 দিনের ব্যবধানে সবজির দাম বেড়েছে প্রায় দ্বিগুণ। শসা ও টমেটোর দাম এক লাফে আকার ভেদে 60 টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে 120 টাকায়। নতুন করে এই যে পেঁপের দাম বাড়তি, তারপর লাউর দাম বাড়তি। বর্তমান পেঁপে আছে 80 টাকা, তারপরে শসা 50-60, বর্তমান আছে 100 আর একটা আছে 120। টমেটো বিক্রি করছি 60 টাকা, বর্তমান টমেটো আছে 120 টাকা। অযৌক্তিক এমন দাম বৃদ্ধিতে আয় ব্যয়ের সমীকরণ মেলাতে না পেরে ক্ষুব্ধ ক্রেতারা। সব কিছুর বাজারেই ঊর্ধ্বগতি,
আবার সামনে ঈদ আসতেছে, আরও উদ্যোগতি হবে, তাই না? এটা আমাদের ধোয়াছড়ার বাইরে চলে যাচ্ছে আর কি দিন দিন। এখনকার হিসাবে আলু 20 টাকা, উঠতে গেলে 25 টাকা হওয়ার কথা, কিন্তু এখন আলু 55 টাকা 60 টাকা। নিত্যপণ্যের বাজার পরিস্থিতি স্বাভাবিক করতে নিয়মিত বাজার তদারকির পরামর্শ সাধারণ ক্রেতাদের। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজায় শিশুদের উপর বর্বর হামলার কারণে ইসরায়েলি সেনাবাহিনীকে ব্ল্যাক লিস্টে অন্তর্ভুক্ত করেছে জাতিসংঘ। ইসরায়েলি হামলায় এ পর্যন্ত 15,000-এরও বেশি শিশু হতাহত হওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে জাতিসংঘ। শুক্রবার এক বিবৃতিতে এ ঘোষণা দেন জাতিসংঘের মুখপাত্র। এই সিদ্ধান্তে ফিলিস্তিন সন্তোষ প্রকাশ করলেও চটেছে ইসরায়েল সরকার। আরও জানাচ্ছেন দেওয়ান মোবাশ্শিরা হোসেন। গাজায় শিশুদের ওপর বর্বর হামলার কারণে ইসরায়েলি সেনাবাহিনীকে কালো তালিকাভুক্ত করেছে জাতিসংঘ। ইসরায়েলি হামলায় গাজায় হাজার হাজার শিশু হতাহতের ঘটনায় এই সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। শুক্রবার জাতিসংঘের মুখপাত্র এক বিবৃতিতে এ ঘোষণা দেন। এই রিপোর্টটি প্রতি বছর নিরাপত্তা সংস্থার অনুরোধে করা হয়ে থাকে। জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতেরেস ইসরায়েলের সেনাবাহিনীকে শিশুদের বিরুদ্ধে লঙ্ঘনকারী অপরাধের একটি বৈশ্বিক তালিকা বা ব্ল্যাকলিস্টে যুক্ত করেছেন। এই মুহূর্তে আর কিছু বলতে চাই না। সমস্ত তথ্য শিশু এবং সশস্ত্র সংঘাতের ওয়েবসাইটে রয়েছে। জাতিসংঘে ফিলিস্তিনের রাষ্ট্রদূত রিয়াদ মনসুর ও ফিলিস্তিনি ভূখণ্ডে জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞ ফ্রান্সেসকা আলবানিজ এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস সন্তোষ প্রকাশ করে জানান, অনেক আগেই ইসরায়েলকে কালো তালিকাভুক্ত করা উচিত ছিল। এই সিদ্ধান্তে ফিলিস্তিন সন্তোষ প্রকাশ করলেও বেজায় চটেছে ইসরায়েলি সরকার। প্রধানমন্ত্রী নেতানিয়াহু এমন সিদ্ধান্তের প্রতিক্রিয়া জানিয়ে বলেন, হামাসকে সমর্থন করে সংস্থাটি নিজেকেই ইতিহাসের কালো তালিকাভুক্ত করেছে। জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত গিলাদ এরদান সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতিসংঘের এই পদক্ষেপকে লজ্জাজনক বলে অভিহিত করেছেন। এদিকে মিশরীয় এবং কাতারের মধ্যস্থকারীরা আশা করছেন যে হামাস যুদ্ধবিরতির প্রস্তাবে খুব তাড়াতাড়ি তাদের প্রতিক্রিয়া জমা দেবে, কারণ চুক্তি সম্পন্ন করার জন্য তাদের ওপর চাপ অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাবের মধ্যেই গাজায় বর্বর হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, গেল একদিনে গাজায় প্রাণ হারিয়েছেন 1/2 ফিলিস্তিনি, আহত আরও 2 শতাধিক। গেল 8 মাসেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে গাজায় প্রাণ গেছে 36,500-এরও বেশি নিরীহ ফিলিস্তিনির, যার মধ্যে 15,500-এর বেশি শিশু। দেওয়ান মুবাশশিরা হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। সি গ্রুপের হাই ভোল্টেজ ম্যাচে রাতে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। জয় দিয়ে প্রথম ম্যাচ শুরু করা অজিরা মাঠের নামবে ধারাবাহিকতা ধরে রাখতে। অন্যদিকে প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়া ইংল্যান্ডের লক্ষ্য জয়। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 11টায়। রিফাত আঞ্জুমের রিপোর্ট। গ্রুপ পর্বেই দেখা অস্ট্রেলিয়া ইংল্যান্ডের হাই ভোল্টেজ ম্যাচের উত্তাপ টের পাওয়া যাচ্ছে। 2010 বিশ্বকাপের ফাইনালের স্মৃতি ফিরে আসছে আবারও, সেখানে ইংল্যান্ডের রয়েছে সুখস্মৃতি। স্কটল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় বেশ চাপে রয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। ইংল্যান্ডের সবশেষ 5টি টি-20 ম্যাচের 3টি বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে, যেটা তাদের বিশ্বকাপ প্রস্তুতিতে ঘাটতি তৈরি করেছে। বাটলার, সল্ট, মঈন আলীদের সামনে চ্যালেঞ্জটা বেশি থাকবে, ফলে সুপার 8-এ যাওয়া অনেকটাই জটিল হয়ে যাবে ইংলিশদের জন্য। ইংলিশ ব্যাটার জনি বেয়ারস্টো জানিয়েছেন, একটা জয় ইংল্যান্ডকে চাপমুক্ত করতে পারে। অন্যদিকে ওমানকে হারিয়ে বিশ্বকাপ মিশন বেশ ভালোভাবে শুরু করেছে মাইটি অস্ট্রেলিয়া। তবে অজি ব্যাটারদের দাপট সেভাবে দেখা যায়নি। ম্যানেজমেন্টের চিন্তার কারণ একটা জায়গাতেই। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ার্নার, মার্শ হেডদের বেশ চ্যালেঞ্জের মধ্যেই পড়তে হবে। অধিনায়ক মিচেল মার্শ জানিয়েছেন, ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটা মোটেও সহজ হবে না। পরিসংখ্যানে 2 দলের জয় কাছাকাছি। ইংল্যান্ডের 11 জয়ের বিপক্ষে 10 হার, তবে শেষ 7 বারের দেখায় 6 বারেই জিতেছে ইংল্যান্ড। কেনসিংটন ওভালে অবশ্য হাই স্কোরিং ম্যাচ হয়নি, তাই ব্যাটারদের জন্য থাকছে বাড়তি চ্যালেঞ্জ। রিফাত আঞ্জুম, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক। এই পর্যায়ে সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরও একবার। চতুর্থ শ্রেণীর কর্মচারী থেকে 1000 কোটি টাকার মালিক দিলীপ কুমার 3 বছরের জন্য হোমিও বোর্ডের চেয়ারম্যান হয়ে আছে 16 বছর ধরে। বেনজিরের সাভানা পার্কে দায়িত্ব নিল জেলা প্রশাসন। দলের মধ্যে দুর্নীতিবাজদের তালিকা দিন, তদন্ত করা হবে বললেন ওবায়দুল কাদের।
কক্সবাজারে থামছে না অপহরণ, এবার নাফ নদীতে কাঁকড়া শিকারে গিয়ে নিখোঁজ 2 যুবক। রোহিঙ্গা সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযোগ পরিবারে। তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে কাল শপথ নেবেন নরেন্দ্র মোদী। যোগ দিতে দিল্লির পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং নাটকীয় জয় বিশ্বকাপের সূচনা বাংলাদেশের। শ্রীলঙ্কার বিপক্ষে 2 উইকেটের জয় টাইগারদের। রিশাদ মোস্তাফিজ দুর্দান্ত বোলিং। এই ছিল এখনকার সংবাদ দুপুর। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়াও সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ দেখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।